শহীদ সুমন, শহীদ আনোয়ার হোসেন মালিক হোসেনের শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুমন আলী হোসেনের স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই স্মৃতিচারণ ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, শিলমান্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব বুরহানুদ্দিন উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। আমার প্রিয় সহকর্মী প্রস্তুতি জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব বিজি রশিদ নওশেদ উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় সহকর্মী ছোট ভাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সংগ্রামী জননেতা জনতার মেয়র, আমাদের জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সংগ্রামী জননেতা জনাব আনোয়ার হোসেন আনু সহ আমি আর নাম বললাম না, সম্মানিত জেলা নেতৃবৃন্দ এবং থানা উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, অংশগ্রহণের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই শহীদ সুমন এবং আলী হোসেনের সহ যারা জুলাই আগস্টের গাজী ছাত্র গণঅভ্যুত্থানে অকাতরে আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই সকল শহীদ, বিশেষ করে আমাদের আবু সাইদ, ওয়াসিম আকরাম, আমাদের তাহমিদ, ইমন, শাওন শুরু করে যারা শহীদ হয়েছে, সেই শাহাদত বরণ করেছে, তাদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তাদের স্মৃতি পরিষদের পক্ষ থেকে আজকে যে এখানে স্মৃতিচারণ করা হয়েছে, সেখানে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা এই মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং তার দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকার, সেই সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর লড়াই করতে হয়েছে আমাদের। সেই সংগ্রাম করতে গিয়ে যারা অকাতরে আত্মহত্যা দিয়েছে, যে তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যদি আজকে ফেসিবাদ থাকতো তাহলে কি এইভাবে আমরা অনুসরণ করতে পারতাম? অনেকেই বলেছেন যে আমরা মিলাদ, দোয়া মাহফিল, আমরা সেখানে মানববন্ধন, দোয়া মাহফিল, শহীদ জিয়া, শাহাদত বার্ষিকী এবং আমরা আলোচনা সভা দূরে থাক, এই ধরনের অনুষ্ঠান আমরা ধর্মীয় অনুষ্ঠান আমরা করতে বাধা দেওয়া হয়েছে, যেখানে আমাদের মানে বাড়ি করে থাকতে পারি না। আমাদের উপর কী পরিমাণ অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা হয়েছে। আমরা জানি যে গাইবি মামলা হয়েছে, আমার 60 লক্ষ আমাদের মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে। তারপরে দেখেছেন যে মানে 60 লক্ষ আসামি হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে। শুধু তাই নয়, আমার 3000-এর বেশি নেতা কর্মীদেরকে এই অবস্থা কিন্তু এই যে অবস্থা সেখানে শুধু তাই না, আপনারা জানেন যে 3000-এর বেশি নেতা কর্মীদেরকে যেটা বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, যে র্যাব পুলিশ নিয়ে তাদেরকে অন্যায়ভাবে মানে তাদেরকে খুন করা হয়েছে 3000-এর বেশি। চৌধুরী আলম থেকে শুরু করে ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে সুমন, অনেক ভাবে হত্যা করা হয়েছে। এবং আমাদের জানি যে আমাদের প্রায় 3000-এর একটা জুডিশিয়াল বিচার বহির্ভূত গুম হয়েছে 1650-র মতো গুম হয়েছে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ। এইভাবে যে কি এখনো পর্যন্ত আমরা অনেক তথ্য পাই না, যাদেরকে লাশ গুম করে আনা করে নিয়ে তাদেরকে হদিশ পাওয়া যায় নাই। কেন? তার কারণ কি? তারা চেয়েছিল চিরদিন এই অনন্তকাল, ওরা অনন্তকাল কিয়ামত পর্যন্ত হাসিনা সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে গায়ের জোরে, এই দেশে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে, এবং বিরোধী দল বাংলাদেশে থাকবে না। এক ব্যক্তির এক দেশ, আমাদের শেখ হাসিনার বাংলাদেশ বলছিল না, এক ব্যক্তির এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ বলছিল না, কী করে নিতে হয়েছিল আমি এটা বলতে চাই না, আপনার জানেন, মুরব্বী অনেকে আছেন। তারা চেয়েছিল যে তারা এই দেশে এই চিরস্থায়ী হবে, এই যে তারা
গায়ের জোরে তার প্রশাসন তন্ত্র ব্যবহার করে হত্যা করে গুম করে তারা যে 72 থেকে 75 পর্যন্ত তারা আপনারা জানেন যে 40,000 বিরোধী দল নেতাকর্মীকে হত্যা করেছিল। তারা ঠিক এই 16 বছরও তারা এইভাবে হত্যা করে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। আল্লাহর মায় দুনিয়ার মায় পেরেছে, তারা পারে নাই। এইবারও তারা 17 বছর লড়াই, 17 বছর তারা চেষ্টা করেছে বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য। পেরেছে তারা। 2008-এ হয়েছে সাজানো পাতানো নীল নকশার নির্বাচন, দেখেছেন 2014 বিনা ভোটে নির্বাচন হয়েছে। 154টি আসন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী ঘোষণা করেছে। নির্বাচন জনগণ ভোট দিতে পারে না। পেরেছেন। 2018 সালে দেখেছি আমরা যে দিনের ভোট রাতে হয়েছে, প্রশাসনতন্ত্র ব্যবহার করে তারা প্রার্থী ঘোষণা দিয়েছে। আমাদেরকে 2 মাস আগে গ্রেপ্তার করে কারাগারে ঢুকিয়েছে এবং তারা আমাদের নেতাকর্মীদেরকে কেউকে শান্তিতে বাড়িতে থাকতে দেয়নি, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সেই নির্বাচন বলেছিল নিরপেক্ষ হবে, সেই নির্বাচন হয়নি। পরবর্তীতে 2024 আমরা দেখেছেন যে আমি আর দামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল যে গণতন্ত্রের নামে শাসন ছিল বাংলাদেশে, দানবীয় আচরণ করেছে আমাদের উপর। আমাদের অত্যাচার করতে গিয়ে আমাদের বিএনপি পরিবার সবচেয়ে বেশি এই অত্যাচারীদের ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে। আমরা জানেন যে তারেক রহমান তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তাকে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল। দেখেছেন যে তিনি সে বিদেশে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সেখানে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা আজকে প্রমাণ হয়েছে যে উনি ছিল এই দীর্ঘ 16 বছর আন্দোলনের নেপথ্যে যাকে বলে মাস্টার মাইন্ড, যে আন্দোলনের নেপথ্যে প্রকাশ্যে কারিগর তিনি বলেছেন। তিনি কিন্তু এই স্বৈরাচারের সাথে আপোষ করেন। অনেকে বলছেন যদি আওয়ামী লীগের সরকারের সাথে আপোষ করে নির্বাচনে বিএনপি না যায় 2024-এ যেটা হলো, তো বিএনপির অস্তিত্ব থাকবে না। তিনি বলছেন না, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ইনক্লুশনে যাবে না। বেগম খালেদা জিয়া কি দিয়েছিলেন দীর্ঘ 9 বছর স্বৈরাচার যে আমাদের সামরিক জনতা এরশাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। তিনি বলছেন যে আমি এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করবো না, শহীদ রক্তের সাথে বেইমানি করবো না। শেখ হাসিনা বারবার বেইমানি করেছেন। 86-এ তিনি আমি রাজি বলে লং ড্রাইভে গিয়ে তিনি রাজি হয়ে নির্বাচনে গিয়েছিলেন। শহীদের রক্তের সাথে বেইমানি বিশেষ ঘাতকতা করে তিনি স্বঘোষিত জাতীয় বেইমান চিহ্নিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে যান নাই এবং তিনি আপোষহীন ছিলেন, যার কারণে বাংলাদেশের জনগণ আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা বুঝছিলেন যে স্বৈরাচারের সাথে আপোষ করবেন না। জনগণের স্বার্থের পরিপন্থী গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি কিন্তু রাজপথে করে ফিরে যান নাই। তিনি একদিন গৃহবধূ থেকে একদিন ঠিক করেন। তার উপর কি অত্যাচার হয়েছিল আমরা দেখেছেন। তার পরবর্তীতে আমরা দেখেছেন যে এই বেগম খালেদা জিয়াকে তাকে বিনা কারণে বিনা অপরাধে তাকে ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে যেখানে 6 বছর তাকে কারাগারে রাখা হয়েছে। 6টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে তাকে। আপনারা দেখেছেন যে পুরানো কারাগারের যে আমাদের জরাজীর্ণ একটি ভবন, যে সেই ভবনে পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছিল। সেখানে ছিল বিচ্ছু পোকামাকড় ছিল, সেই তার রুমে দেখেছেন তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, স্লো পয়জনিং করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন এবং তিনি এখন অসুস্থ হওয়ার কারণ একটাই, তাকে চেয়েছিল তাকে সব প্রেজেন্টিং করে তাকে হত্যা করতে, তিনি কিন্তু আপোষ করেন নাই। আপোষ করলে তিনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। দেশের বাইরে তাকে অফার দেওয়া হয়েছিল, তিনি বলছেন যে না আমি দেশের বাইরে যাবো না। 111 পরে কি গিয়েছিলেন? তার ছেলেকে যে তারেক রহমানকে 3 তালাতে ফেলে দিয়ে যে কোমরে হাড় ভেঙে ফেলেছিলেন, তিনি আপোষ করেন নাই। এবং কোকোকে নির্যাতন করা হয়েছে যে কারণে কোকো আর বর্তমানে কোকো সে মৃত্যুবরণ করেছে। সে আমরা দেখেছেন যেখানে আমরা মালয়েশিয়াতে তার মৃত্যুবরণ করেছে, সে দেখেছেন তিনি। তারপরেও 2 সন্তানের উপরে নির্যাতন করেও তিনি কিন্তু আপোষ করে না। তিনি বলছেন আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই, বাইরে যাবো না। অনেক চেষ্টা করেছিল বাইরে পাঠানোর জন্য। 3টি পরিবার, একটি হলো দেশের জনগণ, আরেকটি আমার দল, আরেকটি আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। খালেদা বলেছেন না উনি কি দেশের বাইরে গেছিলেন? শেখ হাসিনা ঠিকই জনগণের সাথে বেইমানের বিশ্বাসঘাতকতা করে এই 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন যে বিশ্বাসঘাতক যে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র করেছিল -2, সে -2টা কি আমরা জানেন? সেটা কিন্তু খালেদা জিয়া ছিলেন না। -2 হলো তারেক রহমান আর খালেদা জিয়া, এটা ছিল -2। এই -2 মানুষ কি বুঝতে পেরেছেন? পরবর্তীতে যে 2008 সালে যে পাতানো সাজানো নীল নকশার শখের নির্বাচন হয়েছিল, সেই শখের নির্বাচন ছিল বাই প্রোডাক্ট সরকার। আওয়ামী লীগের মানে সেই এই আপনার যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার ছিল, সেই সরকার ছিল সামরিক বাহিনীর সেই সমর্থিত যে সরকার ছিল, সেই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন হয়েছিল মানে আওয়ামী লীগের সেই যে সরকার ছিল বাই প্রোডাক্ট সরকার। সেটা ছিল
অন্তর্বর্তী সেই সরকারের বাই প্রোডাক্ট সরকার ফখরুদ্দিন মইনুদ্দিনের। তো সেই সরকার উঠে আসে, তারা কি নির্বাচন দিয়েছিল? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা দেয় নাই, তাদের বলছে দলীয় সরকারের অধীনে হবে। এটি মীমাংসিত ইস্যু, সেটার ইস্যু ছিল। তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন হলে আমরা চেয়েছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচন হোক, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণ যাকে চায়। এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ। এই দেশের সংবিধানে উল্লেখ আছে যে রাষ্ট্রের ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। কিন্তু সেখানে কিন্তু তিনি নির্বাচনে দেন না। তিনি সেই 2011 সালে 15 অ্যামেন্ডমেন্ট করে সেই সংবিধান থেকে সেই আমার তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করে তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচন করেন। কারণ জানে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে তারা জিতবেন, কিন্তু যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না, তারা বুঝতে পেরেছিল পাবে না। তাই তারা কিন্তু এই যেটা খায়রুল হক যাকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন আগে, তারপর ফাঁসি হবে। কি তা ফাঁসি হওয়া উচিত না? যেই কারণে আজকে দেশে এত জীবন দিয়েছে, এত আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই খায়রুল হকের জন্য। আজকে সেই 2024 সালের আপনারা জানেন এই আন্দোলনটা কি এই শুধু জুলাইয়ের অগাস্টের আন্দোলনের ফসল? হাসিনা যে পালাইছে বাংলাদেশ থেকে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। একটি স্বাধীন দেশের কি পরিমাণ যে অত্যাচার করলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। 800 বছর আগে লক্ষণ সেন বাংলার পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল 800 বছর আগে। আর 800 বছর পর আবার শেখ হাসিনা এই বাংলাদেশের এই লক্ষ কোটি মানুষের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি জুলাই আর অগস্টের আন্দোলন নাকি 17 বছরের আন্দোলন? নাকি শুধু জুলাই অগস্টের আন্দোলন? কিন্তু না, জুলাই আন্দোলনের আগে কিন্তু আমাদের নেতা তারেক রহমান কি বলছিলেন, আমি কথা বলে শেষ করবো কারণ আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে, আমরা দোয়া পড়বো, তারপর কবর জিয়ারত করবো। আমি খালি বলবো উনি কি বলছিলেন। উনি বলছিলেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। তারপরে বলছেন টেক ব্যাক বাংলাদেশ, আগের জায়গায় ফিরে যাওয়া, টেক ব্যাক বাংলাদেশ। আবার বলছেন দেশ যাবো কোন পথে, রাজপথে বলেছিলেন না, এই কথা বলেছেন। তারপরে বলছেন এই কথা বলে এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষকে তিনি উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, সাহস জুগিয়েছেন। এই কারণে কিন্তু সমস্ত নেতাকর্মীরা রাজপথে নেমেছিল। আপোষ করেছিলেন? আপোষ করেন নাই। তো উনি আবার সর্বশেষ বলছেন যে দিল্লি নয় পিন্ডি নয়, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বলছেন না উনি? উনি তো দেশপ্রেমের পরীক্ষায় উনি কি 99 পাইছেন না 100 পাইছেন? জিয়া রহমান যেমন 100 পেয়েছিলেন, তিনি দেশপ্রেমের পরীক্ষায় তিনি দেশ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়েন না, দেশের শাসন ক্ষমতায় তিনি যে সততা তিনি দেশ পরিচালনা করেছেন, পৃথিবীর ইতিহাসে এই দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি যেভাবে তিনি তার যোগ্য উত্তরসূরি, তার রক্ত তার যোগ্য উত্তরসূরি আরেক জিয়া, তাকে বলি আরেক জিয়া, আমাদের তারেক জিয়াকে, সেই তারেক জিয়া তার রক্তে প্রবাহিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত। তাই তিনি যেভাবে ভূমিকা রেখেছেন বা আমাদের সাম্প্রতিককালে শুধু বাংলাদেশের জনগণ না, আমাদের সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই তার উচ্চ প্রশংসা করেছে। উনি যে ভূমিকা রেখেছেন, উনি যে বলেছেন জাতীয় সরকার করা হবে, একত্রিত বা রাষ্ট্র সংস্কার দিয়েছেন এবং তিনি বাংলাদেশের এই শহীদ পরিবারের প্রতি যে তিনি সমবেদনা জানিয়েছেন। এই যে আপনাদের নরসিংদীতে যে আমার কতজন মারা গেছে জানেন আপনারা? 26 জন শহীদ হয়েছে আমাদের এই সহ এই শাওন সুমন এবং জাহাঙ্গীর আমাদের সহ যারা সৈয়দ আলী হোসেন সহ এই তাহমিদ সহ যারা সবগুলা ফয়েজ সহ আমাদের প্রায় 26 জন এবং 600 জন আহত হয়েছে। আমার কথা না, সিভিল সার্জনের অফিসে আমাদের যে সেখানে গিয়ে যে আমরা তালিকা পেয়েছি, আমাদের তালিকাটা ছিল, সেই তালিকাটা যারা চিকিৎসা নিয়েছে 600-এরও বেশি আমাদের আহত হয়েছে শুধু। তালিকার বাইরে অনেক রয়েছে যারা সেখানে চিকিৎসার জন্য যারা গুলিবিদ্ধ এখনো গুলিবিদ্ধ নিয়ে এখন আছেন, যারা এখানে সেখানে আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে মানে সব জেলাতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে নরসিংদীতে। জেল ভাঙার ঘটনা 1 নম্বর আসামি করা হয়েছে আমাকে। জেল ভাঙার ঘটনা বাংলাদেশে কোনো হয়েছে 64 জেলা থেকে কোনো জেলায় শুনছেন? জেল ভাঙিয়ে সব আসামি চলে যাওয়ার, আমাদের যে আসামিদেরকে অন্য এইভাবে বিনা কারণে বিনা অপরাধে আমাদের যে ফরমাইশি রায় দিয়ে
আমাদের যে গাইবি মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছিল, তারা সেদিন কিন্তু জেল ভেঙে বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসার তারা পুরো পৃথিবীতে যে খবর হয়ে গেছে, পুরো পৃথিবী বিশ্ব দেখেছে যে বাংলাদেশে হাসিনা সরকার নাই। জেল ভেঙে হাজার 885 জন বন্দী বেরিয়ে চলে গেছে। তারপরে কি সরকার থাকে? সেই ঘটনা ঘটেছে, আমাদের নেতাকর্মীরা সে কারণ ঘটিয়েছেন। এই মাদুদিতে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী মানে সন্ত্রাসী, তাদেরকে বোধহয় গণপিটুনিতে 6 জনকে মানুষ মারি ফেলেছে জনগণ, গণপিটুনিতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। আমরা দেখেছেন কিভাবে এই যে মেয়র সহ তার সেখানে গুন্ডা পান্ডা নিয়ে আমাদের নেতাকর্মীদের কিভাবে গুলি বর্ষণ করেছিল মাদুদিতে। আমরা দেখেছেন সে বলেছে কিভাবে সুমনকে হত্যা করেছে, নৃশংস নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে। সেটা দেখেছেন স্নাইপার দিয়ে। স্নাইপার হলো যে সম্পূর্ণ নিষিদ্ধ একটা স্বাধীন দেশে। স্নাইপার মানে শুধু ওটা আমার যুদ্ধক্ষেত্রে সেটা ব্যবহার হতে পারে, যুদ্ধক্ষেত্র ছাড়া জনগণের উপরে স্নাইপার ব্যবহার ইতিহাস পৃথিবীতে নাই। সেই স্নাইপার ব্যবহার করা হয়েছে। দেখেছেন আপনারা কিভাবে আসলেই তা দেখেছেন যেভাবে তাদের আমাদের বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করে তাদেরকে রিক্সা ভ্যানে তুলে তাকে মানে আগুন দিয়ে যেখানে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। এই যে নৃশংসতা, নিষ্ঠুরতা, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নিষ্ঠুরতা আমরা দেখি নাই। কিভাবে তারা হত্যা করেছে, মা তার শিশু বারান্দা বসে আছে, গুলিবিদ্ধ হয়ে ঝুলে আছে, বারান্দায় ঝুলে আছে, তাকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই যে নিষ্ঠুরতা করেছে পুলিশ, সেই সব বিচার কি আমরা চান না? শেখ হাসিনার বিচার কি চান না? কার নির্দেশে গুলি হয়েছে? শেখ হাসিনার নির্দেশে না? এই যে পুলিশটা গুলি করেছে তার সেই যারা করেছে তাদের বিচার হবে। শেখ হাসিনার ফাঁসি তো হবেই, এবং তার যারা আছে তারা সাঙ্গপাঙ্গ যারা এই তৎকালীন দোষর পেতার তারা যারা এখনো দায়িত্বে রয়েছেন, তাদের গ্রেপ্তার হয় নাই, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে যেন আর জনগণের উপরে কেউ এরকম নৃশংস অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নিষ্ঠুরতা চালাতে না পারে। এবং জাতিসংঘ আমরা দেখেছেন, জাতিসংঘ কিন্তু শেখ হাসিনার এই অপরাধের জন্য তাকে দায়ী করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তাই আজকে এই ফেসিবাদ আবার ফিরে আসুক আমরা চান না। আওয়ামী লীগের যে নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে, এবং জনগণ যে প্রত্যাখ্যান করেছে মানবতা বিরোধী অপরাধ করার জন্য, এই গণহত্যা করার জন্য মানুষ যে তাদের উপর ক্ষুব্ধ হয়েছে, এই জনগণের আবার কি আওয়ামী লীগের এই দূষর দালালরা, খুনিরা এই যে লুটপাট করেছে জনগণের সম্পদ, তারা আবার কি দেশে আবার রাজনীতিতে তাদের অনুপ্রবেশ হোক, তারা আবার রাজনীতিতে পুনর্বাসন হোক, রাজনীতি চান আপনারা? আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হলো যে আজকে যারা এই আমি কথা বলে শেষ করছি, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে দেশের জন্য, এই যে 2000-এর বেশি নেতাকর্মী, তারা যে রক্ত দিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, বিজেপি, বিবেকের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, একটি অর্থনৈতিক মুক্তির জন্য তারা জীবন দিয়েছে। আর সেই জীবন দেওয়ার ক্ষেত্রে যদি আজকে সেই শহীদের রক্ত যদি বাস্তবায়ন না হয়, তাদের আত্মা কি শান্তি পাবে? আমাদের উচিত যে এই ফেসিস স্বৈরাচারের দোসররা যেন বাংলাদেশে আসতে না পারে। আজকে কেউ কোনো রাজনৈতিক দল পিয়ারের কথা বলে, সংখ্যানুপাতিক কথা বলে, আমরা কি বুঝেন এটা? জনগণ বুঝে এই বর্তমান যারা আজকে বলছেন, তারা আজকে কেন এটা বলছেন, কি কারণে বলছেন? তারা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া, তারা যেন বিচ্ছিন্ন, তারা জানে আগামী নির্বাচন হলে তো জামানত থাকবে না, একটা আসনও পাবে না। তাই তারা পিয়ার দিতে হবে। কখন বলে যে আগামী নির্বাচনের আগে আমাদের বিচার এবং করতে হবে, সংস্কার করতে হবে, দৃশ্যমান হতে হবে। ওই যে জামাত বলতেছে দৃশ্যমান হতে হবে। আরে ভাই, বিচার এবং সংস্কার তো চলমান প্রক্রিয়া, দৃশ্যমান হওয়ার কি আছে? এটা তো চলছে। আমরা কি বিচারের বাইরে? আমরা বিচার চাই না? আপনারা কি চাচ্ছেন না? আমরা চাচ্ছি যে প্রচলিত আইনে তাদেরকে বিচার করা হোক, এবং সেই বিচারটা একদিন হবে, সময় লাগবে। সেই নির্বাচনের কথা বলে তারা সময় নিচ্ছেন। আবার বলছেন যে জাতীয় নির্বাচনকে স্থানীয় নির্বাচন দিতে হবে। আরে ভাই, স্থানীয় নির্বাচনের জন্য কি জনগণ জীবন দিয়েছিল? এই যে আমাদের এই যে শাওন, সুমন এবং আদিবাসীরা জীবন দিয়েছিল কি স্থানীয় নির্বাচনের না জাতীয় নির্বাচনের জন্য, অধিকারের জন্য? তাহলে আজকে কেন তারা বলছেন দিতে হবে এই কথা বলেন? আবার বলতেছেন যে আনুপাতিকারে। আরে ভাই, আমার চিনেন কত বছর যাবো? আপনি কি ভোট দিবেন শুধু মার্কা ব্যক্তি দেখা? ভোটটা মার্কা ব্যক্তি না, ভোট দিবেন প্রতিকার বা দল দেখা? ভোট তো ব্যক্তিরাও দেখবেন নাকি? এই ব্যক্তি আমার প্রতিনিধি হবে, আমার ভোটে জনপ্রতিনিধি হবে, সেই ব্যক্তিটা কি আমাদের জনগণের কাছে তার দায়বদ্ধতা জবাবদিহিতা আছে কিনা, সেটা আপনার দেখতে হবে না? সেটা দেখলে আপনি বিগত দিনে দাস চরিত্র দেখবেন না? আপনি তাহলে ভোট দিবেন মার্কা আর দলে, আবার পঞ্চগড়ের একজন এসে আপনার এমপি হবে, পরিবারের একজন এসে সেই দলের একজন এসে এমপি হবে, এটাকে আপনার মানবেন? এটা বাংলাদেশের মানুষ কি মানছে? আমাদের যে ইভিএম, ইলেকট্রনিক
যে ভোটিং মেশিন যেটা ভোট চুরি মেশিন যেটা ইলেকট্রনিক ভোট মেশিন যেটা আপনি টিপ দেবেন না সিল দিবেন, এটা তো 10 বছর এটা নিয়ে অনেক চেষ্টা করছে না শেখ হাসিনা চাপাই দেওয়ার জন্য। এই যে আমাদের আগের যে ছিল নুরুল হুদা, ওরা চেষ্টা করছে না, পারছে করতে? জনগণ মেনে নিচ্ছে, জনগণ তো দেখবে আগে, তারা দেখবে, তারা তাদের মার্কা দেখবে, মার্কা দেখে শিলে দিবে ধানের শীল বা যে কোনো প্রতীকের সই শিল দিয়ে তারা স্যাটিসফ্যাকশন হবে যে আমি ধানের শীষে ভোট দিলাম। কিন্তু আপনি যখন টিপ দিবেন সেটা কোথায় যাবে এটা কি বলা, যে দেশ আবিষ্কার করছে জার্মান এরা আরো 20 বছর আগে এটা বাতিল করে দিচ্ছে। যে জার্মান, আমরা গিয়েছিলাম এখানে, এই যে প্রয়াত মদুদ ভাই এবং বেশ মাহমুদুল খোকন আমাদের নিয়ে গেছিল, সেখানে তারা ভোটে দেখা দিয়ে সম্মেলন করে কিভাবে এটা ভোট চুরি করা যায়, এটা হ্যাক করা যায়, হ্যাকিং করা যায়, ম্যানিপুলেট করা যায়, 1 সেকেন্ডে আমার রেজাল্ট চেঞ্জ করে দেওয়া যায়। সেটা পারে নাই প্রচেষ্টা করতে, এখন পিআর নিয়ে আসছে। আরে পিআর কি বলছে সিএসি চিফ, আমাদের ইলেকশন কমিশনার কি বলছেন, সিএসি বলছেন যে সংবিধানের বাইরে গিয়ে পিআরে ভোট নেওয়ার কোনো সুযোগ নাই। বলছেন না উনি? কে কি ভাবলো না ভাবলো, এটা আমাদের বর্তমান যে নোবেল বিজয়ী আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বলছেন? তিনি বলছেন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন বাংলাদেশে হবে এবং উনি কোনো আগামী দিনে তিনি কোনো রাষ্ট্রীয় মানে সরকারি পদে থাকবেন না, কিন্তু নির্বাচন করে তিনি সসম্মানে বিদায় হবেন। বলছেন না? আসিফ নজরুল কি বলছেন এবং আমাদের সমস্ত উপদেষ্টা বলছেন যে ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে। কে আসলো না আসলো, কে কি বললো কিছু আসে যায় না। 2-1 ব্যক্তির কারণে বাংলাদেশে আবার একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, আবার গোলাপানিতে মাছ শিকার করার জন্য আমরা জানেন যে এখন একটু আপনারা সম্মান পাচ্ছেন, সব জায়গায় গেলে আমরা রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন। এখন আপনাদের নির্বাচনের হওয়ার পরে আপনাদের পত্রপাত বিদায়, আপনাদেরকে কেউ জিজ্ঞেস করবে না, আপনারা পদ পাবেন না, আপনারা জনগণ আপনাদেরকে যদি প্রত্যাখ্যান করে, আপনারা জানেন জনগণের উপরে আপনার আস্থা বিশ্বাস নাই, কারণ জানেন জনগণ আপনাদের ভোট দিবে না। তাই আজকে আসেন আপনারা নির্বাচনে যান, জনগণ যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা রাষ্ট্র গঠন করেন, সরকার গঠন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনে যাবেন না, বিভিন্ন অজুহাতে আপনারা নির্বাচনকে প্রলম্বিত করবেন, দীর্ঘায়িত করবেন, বিতর্কিত করবেন, আপনারা টাল বাহানা করবেন, এক এক সময় এক একটা ইস্যু নিয়ে আপনারা আন্দোলন করবেন, এইগুলো জনগণ গ্রহণ করবে না। কি বললো না, জনগণ যেটা চাচ্ছে, নির্বাচন কমিশন চাচ্ছে ইলেকশন আগামী 2026 ফেব্রুয়ারি মাসে, আবার এই সরকার চাচ্ছে, আমাদের বাংলাদেশের জনগণ চাচ্ছে, এই দেশের সকল রাজনৈতিক দল চাচ্ছে, 2-1টি দল ছাড়া, এই যে এনসিপি আর হলো আমাদের জামাত ছাড়া, তার কোনো দল আছে যারা ব্যস্তের টিকিট বিক্রি করে ছাড়া ওরা কেউ আছে? ওরা বলছে যে জামাতকে ভোট না দিলে নাকি ইসলামও থাকবে না, তারপরে ইয়েও থাকবে না, কোরআনও থাকবে না, ইসলাম কোরআন দুইটাই থাকবে না। কি বলছে না? একজন বলতেছে জামাতকে ভোট না দিলে কোরআন শরীফ কোরআনও থাকবে না, ইসলামও থাকবে না। এটা কি সঠিক নাকি? এই টিকিট কি জামাত করলে টিকিট পাওয়া যাবে? জামাতে তারা যে সব কথা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে, জনগণ অনেক সচেতন, এগুলো বলে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে জনগণের কাছ থেকে। তাই আমি মনে করি যে তারা সবুজ রোদে হোক, নির্বাচনটা আসেন, সঠিকভাবে করেন, শহীদের যে রক্ত দিয়েছে যে অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, আর যেন আর কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, আর কোনো অবৈধ সরকার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার সুযোগ না পাইলে আমরা কি বলছি যে আমাদেরকে ভোট দিতে হবে। ভোট আমরা জনগণ, ভোট হলো পবিত্র মানব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। আপনারা আমাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন, সংসদে গিয়ে নির্ধারণ করবে দেশ কিভাবে পরিচালিত হবে। এইসব সংস্কার করার এই দায়িত্ব কার? আলী রিয়াজ তো বলছেন, এই যে আমাদের সংবিধানের আমাদের যে জাতীয় যে আমাদের ঐক্য মতের যে কমিটির যে আমাদের ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ প্রফেসর, উনি বলছেন বিল সমস্ত সংস্কার করেই ফেলছেন, সে তারপরে আবার সংস্কারের কোনো দরকার তো নাই। এই সংস্কারের কথা বলে সংস্কার করবে জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিকে নিয়ে করবেন, সংসদে গিয়া সংবিধান সংশোধন করবেন। সেটা তো এখন যেটা করলে তো সেটা জনগণ যেটা মাইনা নিবে না। আপনারা যাদেরকে ভোট দেবেন সেই ভোটের প্রতিনিধিরা গিয়া জাতীয় সংসদে তারা সেখানে জনগণের করবেন, সেই জাতীয় সংসদ সার্বভৌম সংসদ করবেন। তো সেটা আগামী দিনে হবে। এখন যে সংসদটা না করলেই নয়, যে নির্বাচনের জন্য যা প্রয়োজন প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন হবে। সেই নির্বাচনের কি আপনার পছন্দ আছে তো নাকি? আমরা করবো, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণ প্রতিষ্ঠা হলে দেশে আর কোনো স্বৈরাচার যেন আসতে না পারে এবং আর যেন দেশের মানুষের কোনো জীবন দিতে না হয়। এই যে আমাদের সুমন পরিবারের, আমাদের সুমনের মা বসে আছেন এখানে, এবং আমাদের আলী হোসেনের দুই ছেলে আছে, 2 ছেলে এখানে বসে আছে, তারা জানে
তারা আজকে তাদের যে মর্ম বেদনা, তাদের যে কষ্ট দুঃখ, এটা কি আমি আর আপনি উপলব্ধি করতে পারবো? তারা উপলব্ধি করছেন যে তাদের পরিবারের যে একজন ব্যক্তি যে জীবন দিয়েছে। তাই আজকে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমাদের সমবেদনা চিরদিন, যতদিন ওরা বেঁচে থাকে আমাদের দল থাকবে, আমাদের দলের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো এই পরিবারের পাশে থাকার জন্য, তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন। এবং আমাদের নেতা বলছেন যে শহীদ পরিবারের পাশে থাকার জন্য বারবার বলে দিয়েছেন, উনি তাৎক্ষণিকভাবে উনি কিন্তু প্রত্যেকটি পরিবারকে 1 লাখ টাকা করে তিনি আর্থিক অনুদানও দিয়েছেন এবং আমরা সবসময় দিয়েছি। এবং আমাদের এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা রয়েছে, এই যে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রসিদ, তারাও কিন্তু বড় ধরনের প্রায় 60-65 লাখ টাকা মানে সেখানে আমাদের শহীদদের পরিবারে দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, আমরা যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেশের জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা যদি সরকার গঠন করি, তাহলে বলছি এই পরিবারের সমস্ত দায়ভার আমাদের দল নিবে, পরিবারের সমস্ত দায়ভার নিবে, এটা ঘোষণা দিয়েছে আমাদের তারেক রহমান। তাই আপনারা নিশ্চিত থাকেন যে আমরা যারা দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, তাদেরকে আমরা ভুলবো না, তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে আজকে যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক আমাদের প্রেরণার উৎস, আগামী দিনের দেশ নায়ক, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শিলমানি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, আমাদের শহীদ সুমন, শহীদ আনোয়ার মিয়া আলী স্মৃতি সংসদ অমর হোক।